সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময় কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে যথারীতি আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকবো। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আজকে আমরা বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের যারা আছো তাদের বাংলাদেশ ইকোনমি সাবজেক্টের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে। তোমরা যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকো তারা জানবে যে আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় পরবর্তী ক্লাসগুলো নিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম। আজকেও আমরা বাংলাদেশ অর্থনীতির অর্থাৎ বিষয়ের ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এই টপিক্সের উপরে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি তোমরা সকলেই আমাদের সাথে যুক্ত থাকবে এবং পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের বা রাষ্ট্রের যেসব পদক্ষেপ বা যেসব ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশ সরকার বা রাষ্ট্র এই অর্থনৈতিক উন্নয়নের জন্য যেসব পরিকল্পনা বা যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করা হবে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশ। অনুন্নত দেশের প্রায় সকল বৈশিষ্ট্যই বিদ্যমান থাকায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নানা সমস্যা পরিলক্ষিত হয়। জন্মলগ্ন হতে মুখোমুখি হওয়া এসব সমস্যা উত্তরণে সরকারকে খুব বেশি আন্তরিক ও নিষ্ঠাবান হতে হয়। আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার বা রাষ্ট্রের ভূমিকা নিয়ে বলছি আজকে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার বা রাষ্ট্রের ভূমিকা। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, মানব সম্পদের উন্নয়ন। চার হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা। পাঁচ হচ্ছে কৃষি উন্নয়ন। হচ্ছে শিল্প উন্নয়ন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তারপর হচ্ছে শিক্ষা সম্প্রসারণ।
প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আছে আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন আর্থসামাজিক অবকাঠামো উপর অনেকাংশ নির্ভরশীল। ব্যক্তি খাতের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেজন্য সরকারকে দেশের আর্থসামাজিক অবকাঠামো যেমন রাস্তাঘাট, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি সুযোগ সুবিধা নিশ্চিতকরণে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। দেশের প্রাকৃতিক সম্পদের আহরণ ও সদ্ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নশীল দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ যথেষ্ট পরিমাণ না থাকলেও যে পরিমাণে থাকে সেটুকুর সদ্ব্যবহার নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারপরে বলা হয়েছে যে মানব সম্পদের উন্নয়ন। দক্ষ মানব সম্পদ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে বিদ্যমান জনশক্তির বেশিরভাগই অশিক্ষিত, নিরক্ষর ও অদক্ষ। এই জনশক্তিকে মানব সম্পদে পরিণত করতে সরকারকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এতে শ্রমিকদের কার্য দক্ষতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। তারপরে বলা হয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষা। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারকে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে অর্থনৈতিক উন্নয়নের উপযুক্ত ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। কৃষি উন্নয়ন। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কৃষিতে আধুনিক চাষ পদ্ধতির প্রবর্তন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কৃষির উন্নয়ন হলে দেশের অধিকাংশ লোকের আয় বাড়বে। কৃষির উন্নয়নের জন্য সরকার 2014-15 সালে বাজেটে কৃষিখাতে মোট বরাদ্দ রেখেছে প্রায় 20 কোটি টাকা, প্রায় 19,995 কোটি টাকা, 19,095 কোটি টাকা এবং এখাতে ভর্তুকি বাবদ রেখেছে 9,000 কোটি টাকা। অর্থাৎ বাজেটে বরাদ্দ রেখেছে 19,095 কোটি টাকা এবং ভর্তুকি বাবদ রেখেছে 9,000 কোটি টাকা। তারপরে বলা হচ্ছে শিল্প উন্নয়ন। কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে শিল্প উন্নয়নের উপর নির্ভরশীল। সুতরাং সরকারকে শিল্প উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং শিল্প উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি, কলাকৌশল, কাঁচামাল ও মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো কর্মসংস্থানের অভাব। এই লক্ষ্যে সরকারকে প্রত্যক্ষ মূলধন বিনিয়োগ করতে হবে। এজন্য সরকার ভারী ও মৌলিক শিল্প স্থাপন করতে পারে। এতে দেশের বেকার জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারপরে বলা হয়েছে শিক্ষা সম্প্রসারণ। শিক্ষা মানুষের জ্ঞান, বিচার, বুদ্ধি, চিন্তা ভাবনা প্রভৃতি জাগ্রত করে। শিক্ষিত লোক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগণ ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি বৃদ্ধি করতে পারে। সেজন্য সরকারকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা সম্প্রসারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের যে অবদান বা সরকারের যে ভূমিকা, সরকারের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেখানে শিক্ষা সম্প্রসারণের পরবর্তীতে যে টপিকগুলো আছে সেগুলো আমরা দেখব। স্বাস্থ্য সুবিধা প্রদান। স্বাস্থ্য সুবিধা প্রদান। তারপরে হলো মূলধন সংগ্রহ।
বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি। বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি। জনসংখ্যা নিয়ন্ত্রণ। আয় বৈষম্য হ্রাস। সুষ্ঠু নীতিমালা গ্রহণ। প্রযুক্তিগত উন্নয়ন। বহির্বাণিজ্যের উন্নয়ন। বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে দেখব স্বাস্থ্য সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। এই স্বাস্থ্য সুবিধা প্রদানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য জনস্বাস্থ্যের উন্নয়ন আবশ্যক। এজন্য সরকারকে স্বাস্থ্য খাতে আয় বৃদ্ধি করে শ্রমিকের জীবনী শক্তি ও কর্ম উদ্যোগ বাড়াতে হবে। এতে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়বে এবং উৎপাদনের পরিমাণ বাড়বে। তারপরে বলা হয়েছে 10 নম্বরে বলা হয়েছে মূলধন সংগ্রহ। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন কৃষি ও শিল্প সহ বিভিন্ন খাতে মূলধনের অধিক বিনিয়োগের উপর নির্ভরশীল। বাংলাদেশে মূলধনের স্বল্পতা সমস্যা দূর করে অধিক মূলধন সৃষ্টির জন্য সঞ্চয়ের হার বাড়াতে হবে। জনগণকে অধিক সঞ্চয় উৎসাহিত করতে হবে এবং এসব সঞ্চয় একত্র করে উৎপাদনে বিনিয়োগের জন্য সরকারকে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ করতে হবে। তারপরে 11 নম্বরে বলা হয়েছে বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি। বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে যে বাংলাদেশের সরকারি খাত অব্যবস্থাপনা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি প্রভৃতির কারণে অদক্ষ। ফলে সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই ক্ষতি এড়ানোর জন্য সরকার উন্নয়নের কৌশল হিসেবে বেসরকারি খাতকে অগ্রাধিকার প্রদান করতে পারে। বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি করতে পারলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এর অংশ হিসেবে বিগত সরকারগুলো অনেক সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানা প্রদান করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে যে জনসংখ্যা বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং এই অধিক জনসংখ্যার কারণে আমাদের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এহেন অবস্থায় পরিকল্পিত উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এতে বেকারত্ব হ্রাস পাবে, দারিদ্রতা কমবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পরবর্তীতে আছে আয় বৈষম্য হ্রাস। উন্নয়নশীল দেশসমূহে ধনী দরিদ্রের মধ্যে আয় বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর আয় বৈষম্য অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উন্নয়নের স্বার্থে সরকারকে আয় বৈষম্য হ্রাস করতে হবে। এক্ষেত্রে সরকার প্রগতিশীল হারে করারোপের মাধ্যমে আহরিত অর্থ গরিবদের মধ্যে বন্টন করে দিতে পারে।
তারপরে বলা হয়েছে সুষ্ঠু নীতিমালা গ্রহণ। সুষ্ঠু নীতিমালা গ্রহণে বাংলাদেশের উন্নয়নের পথে অনেক বাধার মধ্যে একটি হচ্ছে দুর্বল নীতিমালা। দুর্বল নীতিমালা উন্নয়ন প্রক্রিয়ায় অচল অবস্থার সৃষ্টি করে। তাই সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে কৃষি নীতি, শিল্পনীতি, শ্রমনীতি ও বাণিজ্য নীতি গ্রহণ এবং তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তারপরে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক প্রযুক্তিগত উন্নয়ন। সরকারকে প্রযুক্তিগত উন্নয়নের দিকে নিষ্ঠাবান হতে হবে। বহির্বাণিজ্যের উন্নয়ন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে নানা প্রকার অসুবিধার সম্মুখীন হতে হয়, ফলে এ ব্যাপারেও রাষ্ট্রকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নত রাষ্ট্রগুলির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়নশীল দেশকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব স্থান করে নিতে হবে। নিরপেক্ষ বাণিজ্য নীতি ও নিয়ন্ত্রিত আমদানি রপ্তানি নীতির মাধ্যমে সরকার বৈদেশিক বাণিজ্যের প্রতিকূলতা বহুলাংশে দূর করতে পারে। পরবর্তীতে যে পয়েন্ট এখানে বলা হয়েছে, সর্বশেষ যে বিষয়টি বলা হয়েছে, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি। অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বিনিয়োগ। সরকারকে বিনিয়োগের সকল প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক কৃষি প্রধান, এখানে শিল্পায়নের গতি দিন দিন বাড়ছে। জনসংখ্যার সমস্যা অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করছে এবং সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখছে তা প্রশংসার যোগ্য হলেও দেশের দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে এবং দেশের জনগণের স্বাচ্ছন্দ্য আনয়নে সরকারকে ক্রমবর্ধমান হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বাংলাদেশ সরকারের বা রাষ্ট্রের যে ভূমিকা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব যে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি নিয়ে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, সেই পদ্ধতিগুলো আমরা এখন আলোচনা করব। ইকোনমিক ডেভেলপমেন্ট মেথড যাকে বলা হয়, যে ইকোনমিক ডেভেলপমেন্ট মেথড। ইকোনমিক ডেভেলপমেন্ট মেথড, অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি। অর্থনৈতিক উন্নয়নের কৌশল ও পদ্ধতি কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে অর্থনীতিবিদগণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি সম্পর্কে বর্তমানে প্রধানত দুইটি তত্ত্ব প্রচলিত আছে। এদের একটি হলো ভারসাম্য উন্নয়ন বা সুষম উন্নয়ন পদ্ধতি, অপরটি হলো অভারসাম্য বা অসম উন্নয়ন পদ্ধতি। একটা হচ্ছে ব্যালেন্স গ্রোথ, আরেকটা হচ্ছে আনব্যালেন্স গ্রোথ। আমরা প্রথমেই বলি যে প্রথমে আছে কি ভারসাম্য উন্নয়ন পদ্ধতি। তারপরে রয়েছে অভারসাম্য উন্নয়ন পদ্ধতি। ব্যালেন্স গ্রোথ হচ্ছে আনব্যালেন্স গ্রোথ। একটা হচ্ছে ব্যালেন্স গ্রোথ, আরেকটা হচ্ছে আনব্যালেন্স গ্রোথ বা অভারসাম্য উন্নয়ন পদ্ধতি। এই যে ব্যালেন্স গ্রোথ অর্থাৎ ভারসাম্য উন্নয়ন পদ্ধতি, সেটি কি? 1943 সালে প্রকাশিত এক নিবন্ধে রোজেনস্টাইন রোডেন সর্বপ্রথম সুষম বা ভারসাম্য উন্নয়নের ধারণা প্রকাশ করেন। অর্থাৎ
1943 সালে এই রোজেস্টন রোডেন 1943 সালে রোজেস্টন রোডেন সর্বপ্রথম কি করেন, যে সুষম ভারসাম্য উন্নয়নের ধারণা প্রকাশ করেন। পরবর্তীতে রাগনার নার্স এবং আর্থার লুইস এর তত্ত্বকে সমর্থন করেন। অর্থাৎ রোজেস্টন রোডেন যে ভারসাম্য উন্নয়নের তত্ত্বটি প্রকাশ করেন, পরবর্তীতে আমাদের রাগনার নার্স এবং আর্থার লুইস এই তত্ত্বটিকে সমর্থন করেন। অধ্যাপক রোজেস্টন রোডেনের মতে, উনি কি বলেছেন, যে অর্থনীতিতে একই সাথে বিভিন্ন ধরনের ভোগ্য শিল্প স্থাপন করা উচিত, অথবা ভোগ্য বা বিনিয়োগ শিল্পগুলোর প্রসারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা উচিত। অর্থনীতিতে যাতে ভারসাম্যের বিচ্যুতি না হয়, সেজন্য সকল শিল্পের প্রসার ঘটানো উন্নয়নের গ্রহণযোগ্য নীতি। অর্থনীতিতে পরিপূরক শিল্প গড়ে উঠলে দ্রব্য বিক্রয় না হওয়ার ঝুঁকি কমে এবং পরিকল্পিত উন্নয়ন গড়ে ওঠে। অর্থাৎ এই যে রোজেস্টন রোডেন যে তথ্যটি দিয়েছেন একদম পরিষ্কার। উনি ভারসাম্য বিচ্যুতি বা অর্থনীতিতে যাতে ভারসাম্যের বিচ্যুতি না হয়, সেজন্য উনি বলেছেন যে অর্থনীতিতে একই সাথে বিভিন্ন ধরনের ভোগ্য শিল্প স্থাপন করা উচিত, অথবা ভোগ্য বা বিনিয়োগ শিল্পগুলো প্রসারের জন্য সামঞ্জস্য বজায় রাখা উচিত। অর্থনীতিতে পরিপক্ক শিল্প গড়ে উঠলে দ্রব্য বিক্রয় না হওয়ার ঝুঁকি কমে এবং পরিকল্পিত যে উন্নয়ন গড়ে ওঠে। অধ্যাপক রাগনার নার্সের মতে অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা হলো দারিদ্র্যের দুষ্টচক্র। প্রিয় শিক্ষার্থী, রাগনার নার্স আমরা জানি যে দারিদ্র্য দুষ্টচক্রের ধারণার প্রবক্তা, এবং সেই রাগনার নার্সই বলেছেন যে অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা হলো দারিদ্র্যের দুষ্টচক্র। অনুন্নত দেশের জনগণের আয় কম হওয়ার কারণে ক্রয় ক্ষমতা কম হয়। তাদের আয় কম হওয়ার কারণে কি হয়, তাদের ক্রয় ক্ষমতা কম হয়, ফলে বাজার চাহিদা কম হয়। এই চাহিদার স্বল্পতার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হয় না। বিনিয়োগ বৃদ্ধির জন্য বাজার চাহিদা বৃদ্ধি করা প্রয়োজন। অর্থাৎ রাগনার্স তার স্বভাবসিদ্ধ কথাটাই উনি বলেছেন, যে উনি দারিদ্র্যের দুষ্টচক্রের আঙ্গিক এই কথাটা বলেছেন যে অনুন্নত দেশের জনগণের আয় কম হয়, তার ক্রয় ক্ষমতা কম, আর তার জন্য তার বাজার চাহিদাও কম। এই চাহিদার স্বল্পতার কারণে উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হয় না, এবং এই বিনিয়োগ বৃদ্ধির জন্য উনি বলেছেন যে বাজার চাহিদা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ নার্স যে কথাটি বলতে চাইছেন, উনি তার দারিদ্র্য দুষ্টচক্রের আলোকেই এখানে যে কথাগুলো বলেছেন, যে মানুষের আয় কম হওয়ার কারণে তার চাহিদা কম, আর সে চাহিদা কম হওয়ার কারণেই উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হয় না। আর সেই বিনিয়োগে উৎসাহিত করতে হলে বা বিনিয়োগ বৃদ্ধির জন্য কি করতে হবে, বাজারে চাহিদার বৃদ্ধির প্রয়োজন। একক কোনো শিল্প স্থাপনের মাধ্যমে বাজার চাহিদা বৃদ্ধি করা সম্ভব নয়। তাই বিভিন্ন প্রকার শিল্প প্রতিষ্ঠান একই সাথে গড়ে উঠলে সকল শিল্প শ্রমিকের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে বাজার চাহিদা বৃদ্ধি পাবে। যেমন দেশে একটি নতুন কাপড়ের কল প্রতিষ্ঠিত হলে ওই কারখানায় নিয়োজিত শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে, কিন্তু ওই শ্রমিকরা যা আয় করবে তার সবটাই কাপড় ক্রয়ের জন্য ব্যয় করবে না। এই অবস্থা ওই কারখানায় উৎপাদিত কাপড়ের সবটাই বাজারে বিক্রি হবে না, ফলে পরবর্তীতে কাপড়ের উৎপাদন হ্রাস করতে হবে। কিন্তু যদি একই সাথে অন্যান্য শিল্প গড়ে ওঠে, তবে অন্যান্য শিল্পে নিয়োজিত শ্রমিকদের কাছ থেকেও কাপড়ের চাহিদা হবে। এভাবে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান একে অন্যের দ্রব্যের চাহিদা সৃষ্টি করবে এবং প্রত্যেকটি শিল্পের প্রসার ঘটবে। সুতরাং বিভিন্ন শিল্পে ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণভাবে পুঁজি বিনিয়োগ করলে প্রত্যেকটি শিল্পের প্রসার ঘটবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। অর্থাৎ নার্স এবং রোজেস্টন রোডেন যে কথাটি বলতে চাইছেন,
যে একই সাথে বিভিন্ন প্রকার শিল্প প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কি হবে, এই যে বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক তাদের বিভিন্ন ধরনের চাহিদাগুলো একে অন্যের উপরে যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার মাধ্যমে একে অন্যের চাহিদা পূরণ করতে পারবে এবং এতে করে বাজারে যে ভারসাম্য, সে ভারসাম্যটি তৈরি হবে। সেজন্যই বলেছেন যে শিল্প ভারসাম্য এবং সামঞ্জস্যপূর্ণভাবে পুঁজি বিনিয়োগ করতে হবে এবং তাহলেই শিল্পের প্রসার ঘটবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। তারপরে যে অভারসাম্যপূর্ণ উন্নয়ন পদ্ধতি বা আনব্যালেন্স যে গ্রোথের কথা বলা হয়েছে, সে আনব্যালেন্স গ্রোথ নিয়ে আমরা এখন বলবো যে আনব্যালেন্স গ্রোথটা কি। অভারসাম্য বিশিষ্ট উন্নয়ন পদ্ধতির প্রধান প্রবক্তা হলেন অধ্যাপক আলবার্ট হার্টসম্যান। অধ্যাপক আলবার্ট হার্টসম্যান। আলবার্ট হার্টসম্যান। হ্যান্স সিঙ্গার। এই আনব্যালেন্স গ্রোথ এর প্রবক্তা হলেন, প্রধান যে প্রবক্তা তিনি হলেন অধ্যাপক আলবার্ট হার্টসম্যান এবং হ্যান্স সিঙ্গার। অধ্যাপক আলবার্ট হার্টসম্যান এবং হ্যান্স সিঙ্গার এই দুজন হলেন এই প্রধান প্রবক্তা, যিনি তারা বলেছেন অভারসাম্য উন্নয়ন পদ্ধতি বা আনব্যালেন্স গ্রোথের। তাদের মতে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বিনিয়োগ ব্যবস্থার পরিবর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পদ্ধতি অনুন্নত দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। অধ্যাপক হার্টসম্যানের মতে উন্নয়নের পথ ভারসাম্যের পথ নয়, এটা আকর্ষণ, প্রসারণ, টান ও চাপের পথ। অসম উন্নয়ন তথ্য অনুযায়ী একটি শিল্পে বিনিয়োগ কেন্দ্রীভূত করলে অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোতেও চাপ সৃষ্টি হবে, ফলে তাদেরও প্রসার ঘটবে। বস্তুত একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হলে অসম উন্নয়নের তত্ত্বের মূল লক্ষ্য। অর্থাৎ হার্টসম্যানের কথাটি যদি আমরা আরেকবার পুনর্ব্যক্ত করি, কি দাঁড়ায় যে উন্নয়নের পথ উনি বলছেন ভারসাম্যের পথ নয়, উনি বলেছেন এটা আকর্ষণ, প্রসারণ, টান ও চাপের পথ। তাই অসম উন্নয়ন তত্ত্ব অনুযায়ী একটি শিল্পে বিনিয়োগ কেন্দ্রীভূত করলে অন্যান্য সম্পর্কিত যে শিল্পগুলো আছে সেগুলো তো চাপ সৃষ্টি হবে, ফলে তাদের প্রসারও ঘটবে, ফলে তাদেরও প্রসার ঘটবে। এবং বস্তুত একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এই ভারসাম্যহীন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হলে অসম উন্নয়ন তত্ত্বের মূল লক্ষ্য। এবং অধ্যাপক হার্টসম্যানের মতে উনি কি বলছেন যে অনুন্নত দেশের সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে। এই অবস্থায় উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য পুঁজি বিনিয়োগ করার পরিবর্তে কতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ কেন্দ্রীভূত করা উচিত। হার্টসম্যানের গুরুত্বপূর্ণ কথার গুরুত্ব এখানে এই জন্যই বলা হয়েছে যে উনি বলেছেন যে অনুন্নত দেশের যেহেতু পুঁজি বা মূলধন তার দুষ্প্রাপ্যতা রয়েছে, সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, তাই সকল ক্ষেত্রে ভারসাম্য বিনিয়োগ সম্ভব নয়। তাই তিনি বলেছেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ খাতে যদি বিনিয়োগ কেন্দ্রীভূত করা যায়, তাহলে অবশ্যই বিভিন্ন খাতের বিনিয়োগ এমনভাবে বন্টন করতে হবে যাতে সর্বাধিক প্রণোদিত বিনিয়োগ সৃষ্টি হয়। কোনো দিকে বিনিয়োগ কাম্য তা বিচার করতে হলে অপর শিল্প প্রসারের জন্য তা কতটা টান ও চাপ সৃষ্টি করে তা বিবেচনা করতে হবে। এই টান ও চাপকে এক কথায় সংযুক্তি প্রভাব বা লিঙ্কেজ ইফেক্ট বলা হয়। সুতরাং এই যে লিঙ্কেজ ইফেক্ট বলা হয়, যেমন এ শিল্পের উৎপাদিত দ্রব্য যদি বি শিল্পের উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এ শিল্পের প্রসার
শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করবে। অধ্যাপক হার্সম্যানের মতে যেসব শিল্পের মোট সংযুক্তির প্রভাব সর্বাধিক বিনিয়োগ প্রয়াস সেসব শিল্পে কেন্দ্রীভূত করতে হবে। এভাবে সংযুক্তির প্রভাব সমৃদ্ধ ক্ষেত্রে ভারসাম্যহীনভাবে বিনিয়োগ করা হলে অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এসব কারণে অধ্যাপক হার্সম্যান, সিঙ্গার প্রমুখ অর্থনীতিবিদ অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভারসাম্য বিশিষ্ট উন্নয়ন পদ্ধতি সমর্থন করেন এবং অনুন্নত দেশসমূহে মূলধনের স্বল্পতা ও উদ্যোক্তাদের অভাবের পরিপ্রেক্ষিতে অভারসাম্য বিশিষ্ট উন্নয়ন পদ্ধতি অধিকতর উপযোগী বলে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা আমরা এখানে শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সুতরাং আজকে কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম যে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি এবং বাংলাদেশ সরকারের যে ভূমিকা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।